हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তো এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোনো দেশের পক্ষ থেকে, ঠিক তেমনটাই কিন্তু রাখলেন। তো বাংলাদেশকে কি এত তুচ্ছ বা ফেলনা মনে করছেন, সেই কারণে কি এরকম চট করে মন্তব্য করলেন? এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীদের প্রস্তুতি থাকতে বললেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতেও বলেন তিনি বলেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, এতে ভারতের সমস্যা তৈরি হতে পারে, ভারতীয় ওপরে আক্রমণ করতে পারে বাংলাদেশ যে কোনো সময়। এজন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় সেনাদের প্রস্তুত থাকতে বলেছে। প্রয়োজনে ভারতের সেনাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশে যুদ্ধে নামতে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে রীতিমতো বলা যেতে পারে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের রাজনাথ সিং। ভারতের রাজনাথ সিংয়ের এই বক্তব্য নিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন জুড়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে বলেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার ইউনূস বলেছে ভারত যদি আমাদের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করতে চায় তাহলে আমরাও যুদ্ধ করব প্রয়োজনে ভারতের সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ভারতকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। চলুন কথা না বাড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছে ভারতীয় সেনাদের উদ্দেশ্য করে আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তো এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোনো দেশের পক্ষ থেকে, ঠিক তেমনটাই কিন্তু রাখলেন। তো বাংলাদেশকে কি এত তুচ্ছ বা ফেলনা মনে করছেন, সেই কারণে কি এরকম চট করে মন্তব্য করলেন? এটা কি তিনি চীন সম্পর্কে বলতে পারতেন বা অন্য বড় শক্তির উপর বলতে পারতেন না? আসলে বাংলাদেশ হারানোর যন্ত্রণা এখনো ছটফট করছে বা সেই যন্ত্রণাটা এখনো ভুলতে পারেনি ভারত, এটা পরিষ্কার। 5ই আগস্ট আমি সবসময় বলি যে এটা শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি, ভারত নিজেও পরাজিত হয়েছে বলে তারা মনে করে। তারা আগের মতন সেই নতজানু কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে পাচ্ছে না। যা খুশি তাই তারা যে করছিল এতদিন ধরে, যে বাংলাদেশের উপর যেই অত্যাচার নিপীড়ন, সীমান্তে একাধারে হত্যা, সেই হত্যাটা একেবারে নির্বিচারে করে যাচ্ছিল কোনো প্রতিবাদ ছাড়াই। এই প্রথম স্বর্ণা দাস তার মৃত্যুকে কেন্দ্র করে তাকে যে গুলি করে মারা হয়েছে, তারপরেই কিন্তু বাংলাদেশ কঠিনভাবে প্রতিবাদ করেছে। ডক্টর ইউনূস বলেছে বাংলাদেশ যদি অশান্ত হয় তার পূর্বাঞ্চলও শান্তিতে থাকবে না। তো এগুলি হয়তো ভারত মনে করছে একটা থ্রেট। গতকালকেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শুধুমাত্র আওয়ামী লীগই মানে স্থিতিশীলতা আনতে পারে ভারতের জন্য। এই যে ধারণা, এই ধারণাটা ভুল। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে ভারতের পুরো কূটনীতিরা ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্ভর করে, অন্য কোনো দলকে, অন্য কোনো গোষ্ঠীকে তারা বন্ধু ভাবে নেই।
যার কারণে আজকের এই পরাজয়, আজকের এই বিপর্যয়, যেটা ভারত ভুলতে পারছে না। সেই কারণে ভারতের যে পররাষ্ট্রনীতি, সেই নীতি পরিবর্তনেরও তিনি আহ্বান জানিয়েছেন। যাক, আমরা খবরটা আসি, কি খবরটা এখানে বলা হচ্ছে। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদন মতে যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমানের উপর ফোকাস করতে হবে, বর্তমানে আমাদের চারপাশে ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে এবং এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং। বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশ নিয়ে স্বস্তিতে নেই, ভারত স্বস্তিতে নেই। আগে শেখ হাসিনা থাকতে তাকে যেভাবে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ভারত তার মতন করে কর্মকাণ্ড চালাচ্ছিল, এখন সেটা ছেদ পড়েছে। এখন বাংলাদেশকে বিবেচনা করতে হচ্ছে তার অন্য প্রতিবেশীদের মতনই সম্মানজনক, ভারসাম্যমূলক এবং মর্যাদা সম্পন্ন। এটি ভারত মনে প্রাণে এখন গ্রহণ করতে পারছে না। সেই কারণে দেখেন, সম্প্রতি যেই নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে ফোনালাপেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছে এবং নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করেছে। বলেছে বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সেটা উদ্বেগজনক, এবং বলেছে যেখানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এই কথাটি কিন্তু মানে এক ধরনের নালিশ আকারে বাইডেনের কাছে উপস্থাপন করেছে। যদিও হোয়াইট হাউস প্রথমে এই বিষয়ের উপরে খুব একটা গুরুত্ব দেয়নি, পরে অবশ্য উল্লেখ করেছে যে হ্যাঁ, এরকম একটি বিষয় তারা উপস্থাপন করেছে। তো এখন যেটি ভারতের সর্বশেষ যে অবস্থানটা, সেই অবস্থানটা হতে পারে যে ডক্টর ইউনূস প্রকাশ্যে খোলামেলা ভারতের সমালোচনা করেছে, বলেছে যে ভারত একচোখা নীতি নিয়ে এতদিন চলছিল এবং সেটা শুধুমাত্র কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে, সেই নীতি বদলাতে হবে, এই মর্মে কিন্তু বক্তব্য দিয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে আশ্রয় দিয়েছে ভারতে এবং বলেছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে। এটাও একটা চাপ, হয়তো এই চাপটাকে মোকাবেলা করার জন্য ভারত একটা পাল্টা মানে বক্তব্য দিয়ে তার অবস্থানটা একটু জানান দিচ্ছে বা চ্যালেঞ্জ হিসেবে বিষয়টি নিয়েছে, এমনটা হয়তো বিশ্লেষণ করা যেতে পারে। দর্শক, যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग
न होने पाए। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন সেটা হয়তো কিছুটা কম। তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরও মানে ঘি ঢেলে দিয়েছে আগুনে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি, হোস্টেজ হয়ে গেলাম নাকি জিও পলিটিক্স, মানে ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া এই বলয়ে পড়ে গেলাম কিনা, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের। এটা সামরিক বাহিনীর জন্য কথা, বাট কূটনৈতিক পর্যায়ে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে। যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের। এটা কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে। বিগত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ ও ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা জোরালো হয়। ক্ষমতার পালাবদল, সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া, সাম্প্রতিক বন্যা, সীমান্ত হত্যা সহ নানা ঘটনায় ভারত বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশের সাথে তুলনামূলক শীতল সময় পার করতে থাকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবার তার সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন। এমন একটি সময়ে এই নির্দেশনা আসলো যখন শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছেন তিনি। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে এমন বক্তব্য দেন রাজনাথ সিং। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন, এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। भारत दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পালানোর বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় ভারত। শেখ হাসিনা যখন দিল্লিতে পৌঁছান তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকও করেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা। তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প। যখন শেখ হাসিনার পতন হয় তখন এসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশনার বিষয়টি এমন একটি সময় সামনে এসেছে যখন ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটি সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটি ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে
সাথে বসে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, যেটি এখানকার কেউই পছন্দ করছে না। দুই দেশের মধ্যে তুলনামূলক শীতল অবস্থা এখন কূটনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। খুব একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় গত রাতে আপনার মিছিল হলো। সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। ভারত যদি বন্যায় যদি মানুষ মরে, তারপরে বলছে যে 7 সিস্টার দেব আলাদা করে, এই ধরনের কি স্লোগান দিয়েছে, খুব ভালো লেগেছে। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে 7 সিস্টারে কিভাবে কি করতে হয়, উলফাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলি উনি খুব ভালো জানেন। তো আমি মনে করি যে ভারতের সাথে এই ধরনের এই আলগা পিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে। তারা যুদ্ধ করতে চায়। এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন, আমি নিজেও এই গত 15 বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি, আমরা আসলে বীরের জাতি না, আমাদের সাহস নাই। ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে। একজনকে গুলি করেছে, তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে, তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেসড়ে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, ভয় পায় নাই। গুলি করছে, বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে। অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন, আজকে বলে রাখলাম কথাটা, সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। তাদের সাথে আমরা আলাদা হয়েছি, তাদের সাথে আমরা এক হইতে আর চাই না। 71-এ কার ভুল ছিল, কার দোষ ছিল, সেটা আমরা ভুলে গিয়েছি। পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি। ভারতের বাইরে চীন, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে। একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত। তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয়, আমার অনুরোধ থাকবে বর্তমান এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার কাছে অনুরোধ, বাংলাদেশের 16 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন, আর কোনো কিছু আমরা চাই না। তারা যুদ্ধ করতে চায়, কিভাবে করতে চায়? অর্থনৈতিক যুদ্ধ করতে চায়, আমাদেরকে পেঁয়াজ দেবে না। পৃথিবীতে বাজার তৈরি করার জন্য বিক্রেতারা ঘোরে, ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা করে না। অতএব আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না, ভারত আমাদেরকে গরু ফ্রি এমনিতেই দেয় না। তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে, মাংস রপ্তানি করে। সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না। তারা যদি না দেয়, আমাদের দেশে যেই এই শিল্পটা আছে, যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে, সেটা ভালো হবে। তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি, মুরগি না কিনি, আমাদের দেশে ফার্ম হবে, মুরগির খামার হবে। তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয়, আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই। কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে, এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে, আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না। যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে, এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচাইতে বড় খাত। এই খাত বন্ধ করে দেন, ভারত অনেক সোজা হয়ে যাবে। তারা চিনি দেবে না, গরু দেবে না, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, দরকার নাই। আমরা না খেয়ে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি বলে রাখলাম, বাংলাদেশের মানুষ 10 বছর আলু খাবে না, পেঁয়াজ খাবে না, লবণ খাবে না, চিনি খাবে না। তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত। আর যুদ্ধ করতে চায়, ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না। সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না, তারা পারবেও না। আর পারমাণবিক হামলা করবেন, বড় ভাই ওইদিকে আছে। বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয়, সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে, আমি বিশ্বাস করি। আপনি এই আন্দোলনে দেখেন, পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী, এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে। পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না। এদেশের শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আদম যে জুট মিলে কারা মানুষ মেরেছিল, 14ই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল, এগুলো নিয়ে বহু তদন্ত করা দরকার আছে। বাদ দিলাম সেগুলো, সেই দিন শেষ। পৃথিবীতে বহু দেশের সাথে বহু দেশের হয়েছে, যুদ্ধ হয়েছে। পৃথিবীতে এই পর্যন্ত একবার পারমাণবিক যুদ্ধ হয়েছে, একবার, সেটা জাপানে আমেরিকা মেরেছে। সেই
পারমাণবিক যুদ্ধ যাদের সাথে হয়েছে, যাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই জাপান এখন আমেরিকার সবচাইতে ভালো বন্ধু। পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে। তো আমরা পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের কোনো দ্বন্দ্ব নাই। ওই সময় যারা রাজনীতি করতো তাদের সমস্যা, পাকিস্তানের রাজনীতিবিদদেরও ওই সময়ের পলিসিতে ভুল আছে। আর বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব, বাপ ছিল আপনার হিন্দু, ও রক্তটা হিন্দু, যেই কারণে ওরা এখন পর্যন্ত ওই আপনার করতে পারে না, ভারতের কাছ থেকে ওরা বের হইতে পারে না। আমরা হিন্দুদের মানে ধর্ম নিয়ে হিন্দুদেরকে আমি কোনো কটাক্ষ করছি না, আপনাদের ব্যাপারে আমাদের কোনো নাই, কিন্তু আমার মুসলমান যখন কিনা ভারতের পক্ষ হয়ে কাজ করে তখন আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম। সো কে হিন্দু কে মুসলমান সেটা আমার দেখার বিষয় না। আমার দেশ নিয়ে এই শেখ মুজিব, যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা, তার বাপ ছিল হচ্ছে হিন্দু, সে এসে তারপরে মুসলমানের ঘরে উঠছে, কিন্তু রক্তটা তো হিন্দুদেরই, ওই হিন্দুদের প্রতি টান ছিল। বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভিতরে যুদ্ধ বাজাইছে। সো এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যেই ক্ষতি, সেই ক্ষতির শুরুটা করে দিয়ে গেছে, সেটার পরেরটা শেখ হাসিনা করেছে। সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে, কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের যে এই জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত, কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনো বাংলাদেশের হইতে পারে না, জাতীয় সঙ্গীত হইতে পারে না। এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে, কারো কোনো তর্ক বিতর্ক থাকে, কারো কোনো সন্দেহ থাকে, তাহলে আমার কাছে আসতে পারেন, আমাকে তিনি আপনার দিবেন, এভিডেন্স দিবেন, আমি এভিডেন্স দিব। যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি করে এনে তারপরে আমাদের দেশের বানিয়েছে, তাহলে এটা বন্ধ, এটা বাদ দিতে হবে। আর যদি মনে করেন যে এটা অলরেডি প্রুভড, তাহলে অতি সত্বর এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন, যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন। আপনার এই ফেনী নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে, আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ঢেলে দিচ্ছে। অতএব তাদের এটা চলতে দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় তিস্তায়, তারা তো ওইদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয়, তো সো তিস্তায় যদি প্রয়োজন হয়, চায়না আমাদের যে প্রকল্প করতে চাচ্ছে, প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব। আমি আগেই বলেছি, ভারতের হাত থেকে বাঁচতে হলে পৃথিবীর ইসরায়েলের কাছে যেও যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয়, আমার কোনো সমস্যা নাই। এরা হচ্ছে আমাদের শত্রু, আমাদের কোনো অন্য আর কোনো শত্রু নাই। অথবা যদি চীনের কাছে যাইতে হয়, তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীন তো অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে। সো তাদের সাথে সেই চুক্তি করেন, করে তারপরে আমাদের এই করেন, এটার প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করেন। আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলে দিলাম, তারেক রহমান আপনাকে বলে রাখলাম, যে বাংলাদেশের 16 কোটি মানুষ যখন থেকে ডাক দিবেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায়, তারা যখন লাগতে চায় তখন আসুক। আমি বহুদিন ধরে বলছি, বহুদিন ধরে, যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত। তারেক রহমান, আপনার কাছে অনুরোধ, হয়তো বাংলাদেশে সেই ইভেন্চুয়ালি আপনি ক্ষমতায় আসবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার কাছে অনুরোধ, এখনো পর্যন্ত আপনার দলে কালকে 2 জনকে সদস্যপদ স্থগিত করা হয়েছে, খুব খুশি হয়েছে, এটা বহুদিন আগে দরকার ছিল। এই শামাওবাইদের স্বামী হচ্ছে আওয়ামী লীগ, তো আওয়ামীপন্থী এরকম একজন ব্যবসায়ীর স্ত্রী, তাকে কেন আমি খুব অবাক হইতাম, ভয় কিছু বলতে পারতাম না, যে একবার আওয়ামী লীগকে খেপাইছে, আবার বিএনপিকে খেপাবো, অনেক কথা চাইলেও বলতে পারি না। তো এই থাকে কিভাবে? তার সাথে আরেকজন কৃষক দলের, আমি ওনার ব্যাপারে আমি জানি না, ওনার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, যাক 2 জনকে সদস্যপদ স্থগিত করা হয়েছে। এরকম যদি প্রয়োজন হয়, মির্জা ফখরুল থেকে শুরু করে যদি আর যারা এই রয়ের হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার টাকা নিয়েছে, যাদের লিঙ্ক আছে বা টাকা পয়সার লেনদেনের ভিডিও আছে, এদেরকে খুঁজে বের করে তারপরে আপনি এই দল থেকে বহিষ্কার করেন। আপনাকে বললাম, আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাস, মানুষের সাথে তো কম চলাফেরা হয় না, মানুষের কম মন্তব্য শুনি না। বাংলাদেশের মানুষ, আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন, মালদ্বীপের মইজুর মতো, কিংবা শ্রীলঙ্কার মতো, কিংবা নেপালের মতো, পাকিস্তানের মতো, এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে। আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরো কয়েকশো গুণ বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি ডাক দেন। অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে। ওরা যেমনি যুদ্ধ করতে চায়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। সো আমি মনে করি, যেটা আগে থেকেও বলছি, বাংলাদেশের শত্রু একমাত্র ভারত, সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছে,
শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে, সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত। তারা চায় না এই দেশ ঠান্ডা থাকুক। এই যে পানি ছেড়ে দেওয়া এখন, এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা, আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু, তাদের উপরে নানান ধরনের কল্পকাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা, সব কিছুর পেছনে দেখেন তারা। এই শেখ হাসিনা 15 বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে, এইটার পেছনেও এই ভারত। অতএব ভারত যে আমাদের শত্রু সেটা আমরা এখন চিনেছি। বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি করেছি, সেই মানসিকতাটা তৈরি করেছি যে তারা ভারতকে এখন প্রচণ্ড রকমের ঘৃণা করে। আপনাকে অনুরোধ থাকবে, যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ থাকবেন, ভারতের বিরোধিতাটা সরাসরি করতে হবে। যে মানুষগুলো আজকে মরছে বন্যার পানিতে, দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে, এই সব কিছুর জন্য ভারত দায়ী এবং সেটা সরাসরি বলতে হবে। সেটা যদি না বলা যায়, সেটার যদি অ্যাকশন না নেওয়া যায়, তাহলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। যাই হোক, বাংলাদেশের ভাইরা, ভারতের বিরুদ্ধে আমাদের একদম এক দফা এক দাবি, এক হরে কৃষ্ণ হরে রামের মেয়েকে আমরা পাঠাইছি ওই দেশে, এখন হচ্ছে আপনার এই ভারতের সাথে সরাসরি যুদ্ধ করার সময়। এক দাবি, ইন্ডিয়া আউট। এই বাক্যে আমরা সবাই মিলে একসাথে হব। দেশের যেখানে যেই মতের যেই দলের যেইভাবেই থাকুক, সবাই আমরা এক। আল্লাহ হাফেজ। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের। একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ, তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে, কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত, অপিনিয়নটা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা? প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জানাবেন যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছে, যে ভারতীয় সেনাদের বিশ্লেষণ করতে বলেছে, যে আমাদের বাংলাদেশের অবস্থান নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং প্রস্তুত থাকতে বলেছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য, এটার উদ্দেশ্য কী? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত কেন বাংলাদেশের এত বিরুদ্ধে চলে গেল হাসিনার পদত্যাগের পরে? তাহলে কি বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ভারতের সঙ্গে হাত মিলিয়ে এতদিন ক্ষমতায় ছিল এবং এ সমস্ত বক্তব্য কি আসছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার জন্য? আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন জানাবেন। কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করতে চাই। আজকের মতো এখানে এই পর্যন্তই বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলব, বাংলাদেশের বিরুদ্ধে কেন ভারতীয় সেনাবাহিনী থেকে প্রস্তুতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি জানাবেন কমেন্টে আপনাদের ওপিনিয়ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।